দেবাশিস স্যার শুধু যে ডিরেক্টর, শুধু যে ডিজাইনার, শুধু যে অভিনেতা বা শিক্ষক থিয়েটারের, কোনো একটা রঙের মধ্যে আটকে রাখা যায় না। নানান রঙের মধ্যে দিয়ে দেবাশিস দা তার এতদিনের থিয়েটারের জার্নি বা পথ চলেছে। তাই এই অনুষ্ঠানটা বলতে গেলে নানান রঙের দেবাশিস। কোথাও দেবাশিস এখানে অভিনেতা, কোথাও দেবাশিস এখানে নির্দেশক, কোথাও দেবাশিস এখানে আলোক পরিকল্পনা, কোথাও দেবাশিস সেট, আবার সবটা মিলেও কোথাও রয়েছে। তাই এই ধরনের নামকরণ বা এই ধরনের একটা প্রচেষ্টা। আর এই যে 23 থেকে 29 এই কদিন শুধু যে আমাদের কলকাতার দল বা কলকাতার আশেপাশের দল যুক্ত আছে তেমন নয়। এখানে মালদা থেকে যেমন দল আছে তেমনই গাজল থেকে আছে। আমি সবার আগে একবার লিস্টটা বলে দিই আর কবে কী আছে। 23শে সেপ্টেম্বর সোমবার কর্পোরেট কিস্সা, মহামায়াতলা ব্যাক স্টেজ। এখানে অভিনেতা দেবাশিসকে আমরা দেখতে পাবো। 24শে সেপ্টেম্বর মঙ্গলবার কাঞ্চনরঙ্গ, মালদা শিল্পী সংসদ। এখানে আবার আমরা নির্দেশক দেবাশিসকে দেখতে পারবো। 25শে সেপ্টেম্বর বুধবার কাজুবাদাম, দমদম চক্রবাক। এখানে আবার নির্দেশক, সেট, পরিকল্পনা দেবাশিসকে দেখতে পারবো। 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার কালিম্পং ইন, ধানসিঁড়ি। এখানে আবার অভিনেতা দেবাশিসকে আমরা দেখি। নির্দেশক আমাদের সঙ্গে রয়েছে, আসছি আমি নির্দেশকের পরে আসছি। 27শে সেপ্টেম্বর শুক্রবার রাজরক্ত, বিশাল একটি নাট্য সংস্থা। এটা গাজলের একটি দল। এখানে নির্দেশক দেবাশিস, আলোক পরিকল্পনা দেবাশিস। 28শে সেপ্টেম্বর মঙ্গলবার, শনিবার মাল্যবাগ ক্যান্ডিড থিয়েটার। এখানে আবার অভিনেতা দেবাশিস। 29শে সেপ্টেম্বর রবিবার প্রলাপ, ইফতার। দেবাশিস দত্ত যে নিজের দল, নিজের সন্তান বলা যায়, সেই দলের প্রোডাকশন। এখানে অভিনেতা দেবাশিস, নির্দেশক দেবাশিস, একদম দেবাশিসের মিশেল একটা। তো আজকের এই অনুষ্ঠানটা শুরু করবো আমাদের এই যে 7 দিনের 7টা নাটক আছে তার মধ্যে থেকে সবাইকে আমরা এখানে আনতে পারিনি। যারা কলকাতার বাইরে থাকে তারা আসতে পারিনি। যারা পেরেছে তারা হচ্ছে ধানসিঁড়ি কলিদি, মোটামুটি আমরা সবাই চিনি, যাদের নাটক কালিম্পং ইন, ধানসিঁড়ি দলের নির্দেশক। ক্যান্ডিড থিয়েটার সুদীপ্ত ভুঁইয়া আমাদের বন্ধু, ওর নাটক মাল্যবান, যেখানে অভিনেতাদের দুজন ডিরেক্টরের আন্ডারে অভিনেতা দেবাশিসকে দেখি আমরা। আরেকজন মানে আসতে পারেনি শারীরিক একটা সমস্যার জন্য। সেটা হচ্ছে কর্পোরেট কিস্সা, মহামায়াতলা ব্যাক স্টেজ, প্রসূন ভট্টাচার্য। সেখানেও অভিনেতা দেবাশিস। এই 3 জনকে নিয়ে আজকে আমাদের এই বিষয়টা করার ইচ্ছা ছিল, কিন্তু উনি শারীরিক অসুস্থতার জন্য যে আসতে পারলো না। দেবাশিসকে নিয়ে বলতে গেলে আরেকটু বলতে হয়, সেটা হচ্ছে যে আমি যেহেতু কাস্টিং ডিরেক্টর, কলকাতার অনেক ফিচার ফিল্মের সঙ্গে আমি যুক্ত, তা আমার দেবাশিসের মধ্যে না একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি লক্ষ্য করি যে ওকে দিয়ে অনেকগুলো চরিত্র করানো যায়। তারপরে আমি শতরূপা সান্যালের একটা ছবি, তখন আমি দেবাশিসকে কাস্ট করি একটা চরিত্রে, এবং খুব কঠিন জায়গা ছিল। সেটি একটি গাড়ি চালানোর দৃশ্য ছিল এবং সেখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে তার স্ত্রীর সঙ্গে বসে। সেখানে অনেক ডায়লগও ছিল, খুব কঠিন ব্যাপারটা, অতটা সোজা না। ডায়লগ বলতে বলতে গাড়িটা চালানো, সেখানে অ্যাক্সিডেন্ট হওয়া, মানে একটু টাফ ছিল সিনেমা। দেবাশিস ভীষণ ভালো সেই কাজটি করে এবং দিদির কাছে আমি মানে শুনি যে দিদি যখন বলেন যে আমার কাজটা এত পছন্দ হয়েছে ছেলেটির, তুমি যাকে এনেছো দেবাশিসের, হ্যাঁ, তা এইখান থেকে মনে হয় যে দেবাশিস যতটা দিন ধরে নাটক করছেন বা এত দিন ধরে ওর তো একটা জার্নি আছে,
আমার মনে হয় আমরা ওকে ফিল্মেও খুব কম দেখেছি। আমি থিয়েটারে নিশ্চয়ই আসছি, থিয়েটারটাই ওর সব, কিন্তু ফিল্মেও অনায়াসে একটা সুন্দর করে একটা চরিত্র ফুটিয়ে তুলতে পারে। এবার আসি আমি নাটকের কথায়। আমি যখন কালিম্পং ইন করব, নাটকটি আমার হাতে আসে, একটা থ্রিলার, আমি প্রথম থ্রিলার করছি, কিন্তু প্রথমত মানে স্টেজে থ্রিলার করা যায় না, এটা আমার বিশ্বাস। কী করে করব? অনেক রকম ব্যাপার থাকে যেগুলো ঠিকঠাক হয় না, একটু একটু এরকম ওরকম হলেই মানে ওটা হাস্যকর হয়ে যাবে। তাও আমি একটা রিস্ক নিচ্ছি। তখন আমি ওই সুদীপ্তর মাল্যবান নাটকটা দেখি। তা দেখেই আমার মনে হয় দেবাশিস পারবে এই চরিত্রটা। মুখ্য ভূমিকায় যে পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসারের চরিত্রটি দেবাশিস করছে। খুব কম কাস্টিংয়ের নাটক, এখানে 26 তারিখ আছে এই ফেস্টিভ্যালে। তা আপনারা তো যারা আমার সামনে আছে নিশ্চয়ই দেখবেন, আরও অনেক লোক এখানে উপস্থিত থাকবেন। সেদিনই আমাদের এটা প্রথম শো। যখন আমি প্রথম ওর নামটা দিলাম সোশ্যাল মিডিয়ায়, তখন আমাকে আমার এক বন্ধু বলল যে দেবাশিস করছে, ও তাহলে তো তোমার সেট নিয়ে কোনো চিন্তা নেই। আমি বললাম যে বাহ, ঠিকই বলেছে, সত্যি ও তো সুন্দর মানে সেটটা করে। আজকের এই যে সেটের ডিজাইনটা, এখানে তো আমি সেটটাকে সেইভাবে ব্যবহার করতে পারবো না, তবু যেটুকু ব্যবহার করব সেই দায়িত্বটা আমি দেবাশিসের উপরেই দিয়েছি, তুই সেটটা করবি। হ্যাঁ, আমরা এখানে আর এক দেবাশিসকে দেখছি, প্লাস আমার নাটকে ও অভিনেতা তো থাকছেই। খুব আবেগ ঘন একটা মুহূর্ত। আমরা একটা ফেস্টিভ্যাল করতে চলেছি আমার গুরুর নামে, কারণ আমার থিয়েটারে আসাটাই দেবাশিসদার হাত ধরে। তার আগে আমি দেবাশিসদার কাছে ছবি আঁকা শিখেছি। মানে আপনারা অনেকেই জানেন সেটের কথা হলো, কিন্তু দেবাশিসদা আমার মনে হয় যে দেবাশিসদা যদি থিয়েটার না করে শুধু চিত্রকর হতে চাইতেন, তাহলেও বোধহয় আজকে দেবাশিসদা যে পজিশনে আছেন তার থেকে কম বোধহয় কিছু হতেন না, বেশিও হতে পারতেন। কারণ আমি একজন চিত্রকর হতেই পারতেন। আমার গুরু বলেই আমি বলছি, আমি গর্ব করেই বলছি। তো দেবাশিসদা সেটাকে ইগনোর করেছে আমাদের সবারই। এটা আমরা অন্তত যারা ছাত্র, আমরা আমাদের কাছে সেটা খারাপ লাগে। দেবাশিসদা ওটাকে ইগনোর করলো, ওই ট্যালেন্টটাকে। মানে আপনারা ধারণা করতে পারবেন না ওর স্ট্রোক এবং কালার সেন্স কি ভয়ঙ্কর। আমি খুব দায়িত্ব নিয়ে অনেক বড় বড় আর্টিস্টের, চিত্রকরদের ছবির দেখা এবং চর্চা করা থেকেই আমি বলছি। তো আমি দেবাশিসদাকে বলবো, দেবাশিসদা তুমি এবার ওই কাজটাও সমানভাবে চালাও প্লিজ। বুঝতে পারছি সময়ের অভাব। তো আমার জার্নি, থিয়েটার জার্নি শুরু দেবাশিসদার হাত ধরেই প্রায় 24 বছর আগে, 2000 সালে। তো তখন এই বাড়িটা এরকম ছিল না, কিন্তু আমার এখনো মনে আছে আজ থেকে 24 বছর আগে যখন বাংলা থিয়েটারে কেউ থিয়েটারকে পেশা হিসেবে নেওয়ার কথা কল্পনাই করতে পারতো না। আজকে অনেকেই আমরা পেশা হিসেবে নেওয়ার চেষ্টা করছি, জুনিয়ররা, কিন্তু তখন এই ভাবনাটাই ছিল না বাংলা থিয়েটারে। মানে আমরা যদি দেখি দেবাশিসদাদের আগের ব্যাচ পর্যন্ত যারা থিয়েটারটা করছেন, প্রথিতযশা মানুষজন, প্রত্যেকে কিন্তু তাদের একটা চাকরির সংস্থান করে তারপর তারা থিয়েটার করছেন। আমরাও সেরকম অনেকটা ভেবেছিলাম, কিন্তু দেবাশিসদা কিন্তু সেই সময় 2000 সাল, 99, 2000 ওই সময় থেকে বলেছেন যে থিয়েটারটাই আমাদের পেশা হবে, আমরা থিয়েটার করেই বাঁচব। এবার চলতে চলতে অনেক কিছু ঘটে, জীবন এরকমই। তো আমি দেবাশিসদার অনেকগুলো প্রযোজনায় অভিনেতা হিসেবে কাজ করেছি, অনেকগুলো। সেই যখন বাধা মঞ্চে কাজ করা থেকে শুরু করে একদম একাডেমি পর্যন্ত, থিয়েটেক্সে, ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও কাজ করেছি দেবাশিসদার আন্ডারে। তো আমি খুব, এবার যখন আমি মাল্যবান করবো ভেবেছিলাম, আমার প্রাথমিক সমস্যাটা, আমি একদম অকপটে বলি, মাল্যবান আমি নিজেকে ছাড়া প্রথমে কাউকে ভাবতে পারি। কিন্তু আমার সমস্যা হচ্ছে
আমি ডিরেক্টর হিসেবে নিজেকে খুব একটা বেশি নম্বর দেবো না। আমার মনে হচ্ছিল আমি যদি অভিনয়টা করি তাহলে আমি তৈরি মেকিংটার সঙ্গে ঠিকঠাক জড়িত থাকতে পারবো না, আমি মেকিংটা আমি বুঝতে পারবো না, আমার কাছে কেউ অপশন ছিল না। আমি অনেক পরিচিত মুখ যারা থিয়েটারে অভিনয় করেন কাউকেই আমার মাল্যবান বলে মনে হচ্ছিল না। আমি দেবাশিসদাকে খুব হালকা চালেই বলেছি, কারণ মানে আমার মতো একজন জুনিয়র ডিরেক্টরের আন্ডারে আদতেও ও কাজ করবে কিনা আমার এটা নিয়ে একটু কোথাও একটু হেজিটেশন ছিলই। কিন্তু যেহেতু তার আগে দেবাশিসদা প্রসেনের ডিরেকশনে কাজ করেছে, কার্তিকের ডিরেকশনে কাজ করেছে, বা স্বপ্নদীপের ডিরেকশনে কাজ করেছে, রাজেশের ডিরেকশনে কাজ করেছে, তো আমি আমার মনে হয়েছিল একটু বলেই দেখি না, দেবাশিসদার সাথে সেই সম্পর্ক আছে, অন্তত লোককে তো বলবে না যে শুধু তো বলেছিলাম আমি করিনি, তো রিজেকশনটা নিজেদের মধ্যে থাকবে। এবং দেবাশিসদা রাজি হয়, আমরা কাজটা শুরু করি। এইবার হচ্ছে মূল জায়গাটা আমার মাল্যবান। আপনারা সবাই জানেন যে বাংলা সাহিত্যের একটা অন্যতম জটিল টেক্সট, অন্যতম জটিল উপন্যাস, এবং জীবনানন্দ বেঁচে থাকতেই উপন্যাসটা পাবলিশ হয়। উনি নিজেও এটা নিয়ে সন্দিহান ছিলেন আদতেও দর্শক মানে পাঠক এটা পড়বে কি। এবং মাল্যবান জীবনানন্দের আত্মজীবনীমূলক একটি উপন্যাস। তার ফলে একজন কবি, এবং আপনারা যদি জীবনানন্দকে পড়েন দেখবেন একজন বিশ্ব নাগরিক, এবং একই সঙ্গে একজন মধ্যবিত্ততার জালে জড়িয়ে থাকা একজন মানুষ। এই এতগুলো জিনিস এই মাল্যবান উপন্যাসটার মধ্যে ঢুকে আসে। আমার কাছে আমি ভেবেছি করব, কিন্তু আমাদের কাছে কোনো স্ক্রিপ্ট ছিল না, মানে ওয়ার্কিং স্ক্রিপ্ট, প্রোডাকশন স্ক্রিপ্ট ছিল না। আমরা একটা ইনসিডেন্ট থেকে আমরা নাটকটা শুরু করেছিলাম। এই অন্তরঙ্গ স্পেসকে ব্যবহার করা, তার অ্যাক্টিং স্টাইল কি হবে, তার ডিজাইনিং স্টাইল কি হবে, এটা নিয়ে কিন্তু আমরা দীর্ঘ আলোচনা করতে করতে কাজটা আমরা আলটিমেট একটা জায়গায় পৌঁছতে পেরেছি। এবং অদ্ভুতভাবে যে নাটকটি আমাদের প্রথম, মানে আমরা শুরুই করেছিলাম এখান থেকে যে এই নাটকটা আলটিমেট রিজেক্টেড হবে, দর্শক দেখবে না, আমরা একদম এইখান থেকে শুরু করেছিলাম। কেন দেখবে মাল্যবান লোকে পড়েই, দেখবেই বা কেন? তা আমরা শুরু করেছিলাম এখান থেকে, নাটকটা কিন্তু কেউ দেখবে না, 2-4 জন লোক দেখবে। কিন্তু প্রতিটি শো, আজ পর্যন্ত যতগুলো শো আমরা করেছি, প্রতিটি শোতেই আর কিছু দর্শকের অভাব হয়নি। আমি আবার 25 বছর পেছনে চলে যাব। 25 বছর আগে এই ভাবনাটা ভাবা হয়েছিল যে আমাদের একটা নিজস্ব থিয়েটার প্র্যাকটিসের জায়গা হবে। এটা শুধু কিন্তু প্রোডাকশন করার জায়গা নয় থিয়েটারেক্স, আমার মনে হয়। আমি অন্তত যেভাবে পেয়েছি, থিয়েটারেক্সের প্রথম দিন থেকে আমি জড়িয়ে আছি, প্রথম দিন থেকে। এবং আমি বোধহয় সবচেয়ে বেশি শো করেছি থিয়েটারেক্স, বোধ হয় বিভিন্ন নাটকে। কখনো নিজে অ্যারেঞ্জ করেছি, কখন বন্ধুরা ডেকেছেন। এবং অদ্ভুতভাবে এখন থিয়েটারেক্সে কেউ শো করলেও আমাকে ডাকে যে থিয়েটারেক্স করছি, কী কী সুবিধে আছে একটু আমাকে বল। তো মানে আমি কৌশিকীকে বললেও মাপ বলে দেবে থিয়েটারেক্সে। তো এই স্পেসটা, সম্পূর্ণ স্পেসটাই 1 তলা থেকে 3-4 তলা, এই পুরো স্পেসটাতে থিয়েটার হয়। এটা আমি যতগুলো স্পেস অন্তত সারা পশ্চিমবঙ্গে দেখেছি, এই রকম কমপ্লিট প্র্যাকটিস স্পেস বাংলা থিয়েটারে বিরল, যেখানে ঢুকলেই আমি থিয়েটারের মধ্যে ঢুকে যাচ্ছি।
অনুষ্ঠানটার উদ্বোধক শ্রী বিভাস চক্রবর্তী, উনি সেদিনকে এই অনুষ্ঠানটা উদ্বোধন করবেন। আর সুদীপ্ত বলার সময় বললো যে প্রত্যেক দিন কেউ না কেউ এখানে থাকবেন, যেমন মনীষ মিত্র থাকবেন, রঞ্জন গঙ্গোপাধ্যায় থাকবেন, সলিল সরকার থাকবেন, অরূপ রায় থাকবেন, এরকম সিনিয়র মোস্ট মানুষরা থাকবেন। আর তার সঙ্গে দেবাশিসদার কাস্টের যে পরিধি, সেটা তো এই 7 দিনে 7টা নাটকের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বাইরেও বহু মানুষের সঙ্গে দেবাশিসদা কাজ করেছে এবং স্টিল নাও করে যাচ্ছে। আমারও জার্নি এই দেবাশিসদার হাত ধরে এই ইফটা থেকে। আমি তখন কলেজে পড়ি, সুদীপ্ত আমার কলেজে আমার জুনিয়র। সুদীপ্তকে এই বলি থিয়েটারের নেশাটা বহুদিনের ছিল, কিন্তু কোথায় কী করবো সে ভাবনাটাই তৈরি হচ্ছিল। সুদীপ্ত বলে আমার যাবি আমাদের দলে, কোথায়? নাগের বাজার ইফটা। চ। তো তার আগে একদিন লেক টাউনে একটা মিলন সংঘ বলে একটা মাঠ আছে, সেখানে একটা মেলা হচ্ছে পুজোর, কালী পুজোর। সেই মেলায় ইফটার একটা শো, দেবাশিসদার সঙ্গে আমার সুদীপ্ত সেদিকে পরিচয় করালো। আমি দেখলাম একটা রোগা ছিল, দাঁড়িয়ে এলাম, এবং ওকে চলে কথা হবে, এসব নাটকটা দেখো বলে বেরিয়ে গেল। তারপরে আমি দলে আসি। আমি কোনোদিন ভাবিনি যে থিয়েটারকে আমার পেশা হিসেবে নেব। যখন আমাদের এই নিচে, এই বিল্ডিংয়েরই নিচে ওই ছোট যে গ্যারেজটাতে আমরা রিহার্সাল করতাম, সেই একটা একটা করে সিঁড়ি উঠতে 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 আজকে থিয়েপেক্সে উঠতে আমরা সিঁড়িটা উঠতে পেরেছি দেবাশিসদার এই স্বপ্নটা দেখিয়ে গেছে বলে, বা পেছনে তাগিদটা রয়েছে। তাই দেবাশিসদাকে আমি বলবো, দেবাশিসদা তোমার যে জার্নি, আজকের আমরা থিয়েপেক্স দেখছি, ইফটার এই প্রোডাকশন দেখছি, বা তুমি ধানসুরিতে কাজ করছো, ক্যান্ডিতে কাজ করছো, বহু দলে কাজ করছো, সেটা তো মানে একদিনে হয়নি। দিল্লির বুকে পাবলিক টয়লেটে রাত্রিবেলা শুয়ে থাকা থেকে শুরু করে আজকের এই জার্নি, এবং ভারতের বিভিন্ন জায়গায় এবং প্রকৃতযশা নাট্য ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করা, পানিকরজি, রতনজি, এই যে টোটাল যে জার্নি, এইটা তুমি একটু সবার সামনে এবার আনো। আসলে স্বপ্ন ছিল থিয়েটারটাই করব, অন্য কিছু নয়। তাই চাকরি বাকরি বা অন্যান্য সমস্ত কিছুর অফার পাওয়া সত্ত্বেও সেগুলো ছেড়ে দিয়ে থিয়েটারই করতে চেয়েছি। এবং একদম কেরিয়ারের শুরুতে দিল্লিতে, যেটা বললো প্রসেন, রায়ান ভেসেরা, দিল্লিতে 2 টাকা দিয়ে তখন থাকা যেত। 2টো কম্বল দিত সন্ধ্যাবেলা 8টার পর, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ওখানে থাকা যেত। খুবই দুস্থ গরিব মানুষজন, তারা ওই 2 টাকার বিনিময়ে রাতের নাইট শেল্টার, রায়ান ভেসেরা। তো সেখানে গিয়ে ওই 2 টাকা দিয়ে 2টো কম্বল নিতাম, একটা মাথায় দিতাম, একটা পেটে শুতাম, আর 2টো ভুট্টা কিনতাম। সকালে উঠে একটা ভুট্টা কিনতাম, সেটা কিনে চক্কর মারতাম দিল্লি, আবার রাতে একটা ভুট্টা, এই বাজেট ছিল। তো সেখান থেকে শুরু করে আজকে দিল্লিতে যদি মানে 20 জনকেও নিয়ে যাই, তাহলেও আমার বন্ধুবান্ধব, শুধু দিল্লি কেন, যে কোনো জায়গায় তাদেরকে রাখার মতো পরিসর তৈরি হয়েছে। এই কারণেই শুধু যে বিভিন্ন জায়গায় থিয়েটারের বন্ধুরা তাদের পেয়েছি, তাদের পাশে পেয়েছি। এবং শুধু বন্ধু না, আমার বরাবর যেটা স্বপ্ন ছিল যে মানে সব কাজটা আমি একা করব এরকম নয়, বরং যদি কাজটা ছড়িয়ে দেওয়া যায়, যদি আরও অনেকে এইরকমভাবে কাজ করতে পারে। তাই ইফটাতে শুধুমাত্র আমি নির্দেশনা করব এমন ভাবিনি। উৎসবের কথায় প্রসেন বলেছে, বা সে প্রসঙ্গে বেশি বলছি না। আমার নির্দেশক যেমন কলিকাদি আমার পাশে রয়েছে, সুদীপ্ত আমার পাশে রয়েছে, সেই রকম প্রসেন বলছিল, প্রসেনও কিন্তু আমার নির্দেশক। ইফটায় অসুখ প্রযোজনার ও আমার পরিচালক, কার্তিক দলের ও আমার পরিচালক, শিকড়গাছার ঝঞ্ঝাট শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পে। এই প্রসেন, কার্তিক, দেবযানী, আঁসটি পেছনে রয়েছে নেপথ্যের কারিগর, পেছন থেকেই সমস্তটা সামলায়। তো এইরকম ওদের নাম বলছি বটে, কিন্তু এরকম বহু মানুষ আমার চলার পথে আমার সঙ্গে রয়েছেন। তাদের প্রত্যেকের অবদান আজকে এই দল, ইফটা, থিয়েপেক্স, যতটুকু যাই, সমস্ত কিছুর পেছনে তাদের প্রত্যেকের ঘাম, রক্ত, শ্রম
সময় সমস্ত কিছু রয়েছে। অতএব এই জায়গাটায় আসা মানে আমার একার জার্নি নয়, এতগুলো মানুষের জার্নি। আমি আজ মানে তাদের সবাইকে মানে সবার অবদানের কথা স্বীকার করছি। আর এই উৎসবে যেমন বিভাস স্যার আসছেন উদ্বোধন করতে, এটা আমাদের মানে পরম প্রাপ্তি, পাওয়া, বিরাট পাওয়া। বাকিদের কথা সুদীপ্ত প্রসেন বলল যে অরূপদা আসছেন, মনীষদা আসছেন, সলিলদা আসছেন, রঞ্জনদা থাকছেন। এছাড়াও আরও যে নির্দেশকদের সঙ্গে আমি কাজ করেছি, আমি রাজেশের সঙ্গে কাজ করেছি, স্বপ্নদীপের সঙ্গে কাজ করেছি, তাদেরও আমরা আনার চেষ্টা করব, তাদের সঙ্গে ইন্টারাকশন, তাদের কারণ সবার কাজ আমরা এখানে এক্সিবিট করতে পারলাম না। আর শেষে যেটা বলার, যে এটা একটা ঝলক, একটা সব কাজগুলোকে এক জায়গায় আনার একটা চেষ্টা। যেমন সঞ্জয় এসো না একবার সামনে, এসো দমদম চক্রবাক, এখানেই এই উৎসবেই দমদম চক্রবাকেরও শো রয়েছে। তো সেই দলের প্রধান হচ্ছে সঞ্জয় চক্রবর্তী, ও প্রধান অভিনেতাও সেই দলের। নির্দেশক হয়ে বা শুধুমাত্র অভিনেতা হয়ে বাঁচার চাইতেও আমার মনে হয় যে যদি থিয়েটারে একটা এমন কিছু, যেমন ছোটোবেলায় ওরা যে সময়টার কথা বলছে প্রসেন বা সুদীপ্ত, সেই সময়টা হয়তো আমার ওই 20-22 বছর বয়স, তখন থেকে আমি স্বপ্ন দেখছি যে থিয়েটারটা আমার রুজি রুটি হবে। এবং রুজি রুটিটা এমন নয় যে শুধুমাত্র পেট চালানোর জন্য। থিয়েটার করে যেন একজন অন্য যে কোনো পেশার মানুষ যে সম্মানের সঙ্গে, সামাজিক মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারে, যেন থিয়েটার করেও আমরা সেটা করতে পারি। সেটা যেমন একটা স্বপ্ন ছিল, নিজের স্পেস তৈরি করা, নিজেদের স্পেস তৈরি করা একটা স্বপ্ন ছিল, সেই রকম থিয়েটারে আরও কিছু স্থায়ী কাজ করার স্বপ্ন আছে, যেটা হয়তো থিয়েটারকে একটা নতুন রকম চলার পথ দেবে। যেমন আমাদের মানে দেশে বা বাংলায় এই রকম স্টুডিও থিয়েটারের চর্চা সেই অর্থে ছিল না, কিন্তু ইউরোপে ছিল। ইউরোপে এক একটা অ্যাপার্টমেন্টে একই সঙ্গে 3টে বা 4টে এরকম পারফরমেন্স স্পেস আছে, যে স্পেসে কোথাও হয়তো সিটিং অ্যারেঞ্জমেন্ট 20 জন, কোথাও 40, কোথাও 50 বা কোথাও 70। এবং পৃথিবীতে এমন দেশও আছে যেখানে এই স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো যে বিল্ডিংয়ে থাকে, সেই বিল্ডিংয়ের এমনকি কর মুকুব করে সরকার, তার মানে সরকারের সেই সাপোর্টটা থাকে। এবং এই ধরনের স্পেসের প্রোডাকশান ডিজাইনও অন্যরকম হয়। তো সারা পৃথিবীতে যেমন সমস্ত কিছু পাল্টাচ্ছে, ফিল্ম পাল্টেছে, ফিল্মের মানে দেখার ধরন পাল্টেছে, সিঙ্গেল স্ক্রিনের পর মাল্টিপ্লেক্স এসছে, এখন ওটিটি। তো থিয়েটারেও এই বদলগুলো আসবে। তো সেই বদলের সঙ্গে সঙ্গে স্থায়ী কিছু বড় কাজ করার ইচ্ছে আছে, সেগুলোর ঘোষণা আমি এই মুহূর্তে করতে চাই না, কিন্তু বড় কিছু স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো আস্তে আস্তে যদি সব কিছু সত্যি হবে, যদি এরকম আমরা আরও অনেক বন্ধু একসঙ্গে হতে পারি, আপনারাও যদি সঙ্গে থাকেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম একটা প্রথমেই বলি, এরকম একটা আয়োজনে আমরা চক্রবাক থাকতে পারছি, এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। দাদাকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, এটা মানে ভীষণ 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 একটা ভালো কাজ আমি মনে করি। কারণ দাদার সঙ্গে যেদিন থেকে পরিচয় হয়েছে, আমার থিয়েটার লাইফ 25 বছর পেরিয়েছে। তো আমি সত্যি কথা বলতে এরকম মানুষ আমি দেখিনি। ওনার সামনে বলছি না, আমি সব জায়গায় বলি। কারণ হচ্ছে আমি যে দলের নিজে অভিনেতা হিসেবে কাজ করেছি সেসব করেছি, কিন্তু আমি যখন নিজে দল খুলি বিভিন্ন কারণে, তো আমরা মাচা গ্রামগঞ্জে এইভাবেই শো করে বেড়াতাম, বা এখনও করি না তা নয়। কিন্তু দাদার সঙ্গে পরিচয় হওয়ার পরে আমরা একটা অন্য দিশা পেয়েছি দলের ক্ষেত্রে এবং আমাদের নিজেদের ক্ষেত্রে। তো দাদা ছিল বলে আমি আজকে বড় মঞ্চে নামতে পেরেছি, মানে আমাদের নিজেদের প্রোডাকশান নিয়ে। তো সেখানে আর এই আয়োজনে আমরাও থাকতে পারছি, এটা আমাদের কাছে একটা বিশাল মানে ভীষণ ভীষণ একটা গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। সেটা সবটাই দাদা ছিল বলে। আর এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, এটার জন্য ভীষণভাবে কী বলবো, এটা হওয়া দরকার ছিল, একদমই ছিল। আর দাদার সম্পর্কে তো শুনেছেন, অনেকেই বলেছে, আমার থেকে ওনারাও বেশি জানেন অবশ্যই, কারণ দাদার সঙ্গে আমার বেশি দিনের পরিচয় নয়, কিন্তু যেটুকু পরিচয় এরকম মানুষ আমি সত্যি মানে দেখিনি। যে মানুষটা দেখা হওয়ার পরে বলছে তুমি করে কথা বলো আমার কাছে, মানে আমি সত্যি মানে চোখ দিয়ে জল বেরোবে, গায়ে কাটা দিচ্ছে, আমি কখনো পাইনি।
বৌদিও বসে আছেন, বৌদিও যে এত কম সময়ে এত আপন করে নিতে পারেন আমার জীবনে দেখা নেই। এবং আমি চাইবো সত্যি এটা বিশাল একটা প্রতিষ্ঠান হোক, আরও অনেক এমনি অনেক মানে কলকাতায় যা থিয়েটার হচ্ছে বা যে দল আছে বা যারা কাজ করছেন সেখানে অনেক বড় জায়গা, থিয়েটারেক্স বা ইফটা অনেক বড় জায়গা আছে। আমি মনে করি আরও বড় হোক, আরও কাজ হোক, এইটুকুই চাই। আমরা এইটাই বলবো যে এটা একটু আপনারা বলুন এই ফেস্টিভ্যালটা নিয়ে, আসুক সবাই দেখুক বিভিন্ন ধরনের কাজ। আর শুধু একটা ফেস্টিভ্যাল মানে তো প্রোডাকশন করলাম বাড়ি চলে গেলাম সেটা তো নয়, একটা শিল্পেরও আদান প্রদান হয়। যেমন মালদা থেকে যে দলটি আসছে তারা যে ধরনের কাজ করছে আজকে এখানে কলিদি, সুদীপ্ত বা সঞ্জয় ওরা সবাই সেটা দেখছে, বা এরা যে কাজটা করছে ওরা দেখছে, এই যে আদান প্রদানটাও থাকে। তাই এটি সবাইকে বলুন যেন আসে 23 থেকে 29।